মন নিয়ে গ্রুপের 948তম ক্লাসে উপস্থিত সমস্ত সম্মানীয় চিকিৎসক বৃন্দকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম, ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে এ সপ্তাহের যে মেডিসিন মেডোরিনাম সে সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো গত কয়েকদিন আমরা মেডোর আলোচনা শুনেছি বিভিন্ন ছেলেদের কাছ থেকে, এবং একটা ধারণা, স্বচ্ছ ধারণা আমাদের কাছে এসে গেছে। আজকে আমি চেষ্টা করব যে আমরা চেম্বারে মেডোকে যেভাবে পর্যবেক্ষণ করি বা অবজারভেশন করি, মেডোর পেশেন্ট আমাদের চেম্বারে ঢুকলে তার বসা, হাঁটা চলা, কথা বলা, জেস্চার, প্রস্চার ইত্যাদির মাধ্যমে কিভাবে মেডোকে আমরা অবজারভেশন করি সেটা আসুন একটু দেখা যাক। তো প্রথমে আমরা মেডোর বাচ্চাদের দেখি সে আমাদের চেম্বারে সে কি করে। শেয়ারটা কি দেখা যাচ্ছে কিনা একটু বলবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি চেষ্টা করছি রুব্রিকের মাধ্যমে বলা এবং দেখা, তাহলে সময়টা অনেক কম লাগবে এবং বুঝতে সুবিধা হবে, নতুন যারা আছে তাদেরও সুবিধা হবে। এই জন্য একই সঙ্গে শেয়ার করা এবং বলাটা একসঙ্গে চেষ্টা করছি। বুঝতে না পারলে বা অসুবিধা হলে আমাকে একটু বলবেন। তো মেডোর বাচ্চারা যখন আমাদের চেম্বারে আসে তখন আমরা দেখতে পাবো যে সে কথা বলছে আর নখ কাটছে, দাঁত দিয়ে সে নখ কাটছে। সেখানে আমরা রুব্রিক হিসেবে দেখব বাইটিং নেইলস চিলড্রেন ইন। আর হচ্ছে যেমন নখ কাটছে, নখটা দাঁত দিয়ে কাটছে, তেমনি আবার অনেক সময় মুখের মধ্যে আঙুল দিচ্ছে। সেখানে রুব্রিক হলো জেস্চার মেক ফিঙ্গার মাউথ, চিলড্রেন পুট ফিঙ্গার ইনটু দ্য মাউথ। দুটো রুব্রিক বাদ পড়ে গেছে, এখানে দেওয়া হয়নি, ভুলবশত এটা বাদ পড়ে গেছে। তো এটা আমাদের অবজারভেশন, আমরা ভালোভাবেই লক্ষ্য করতে পারবো। দুটো জায়গায় মেডো আছে, একটা হলো নখ কাটবে আর একটা হলো তার মুখের মধ্যে আঙুল দেবে, এটা আমরা দেখতে পাবো। আর তার মধ্যে থাকে হলো প্রচন্ড এনার্জি। সেখানে আমরা রুব্রিক দেখবো এনার্জি ফিলিং চিলড্রেন ইন। এখানে আমার 3 নাম্বার রুব্রিকটা আছে, প্রচন্ড এনার্জি মেডোর বাচ্চাদের মধ্যে। এবং তার সঙ্গে থাকে তার 5 নম্বর রুব্রিকটা হারি চিলড্রেন ইন। 4 নম্বর রুব্রিক হারি অলওয়েজ ইন। তো এই যে প্রচন্ড এনার্জি এবং তার সঙ্গে দ্রুত করার, যে কোনো কিছু কাজ করার মানসিকতা সব সময়ের জন্য, তার যে হারি দ্রুত করার যে চেষ্টা, এই দুটো একসঙ্গে করার ফলে কি হয়, তার মধ্যে বারবার সে হোঁচট খেতে থাকে, পড়ে যেতে থাকে, বা দরজা ঢুকতে গিয়ে দরজা আঘাত লাগতে পারে, বা টেবিলে আঘাত লাগতে পারে বা লেগে থাকে। এখানে আমরা রুব্রিক দেবো, প্রথম রুব্রিকটা অ্যাক্সিডেন্ট প্রোন, অর্থাৎ দুর্ঘটনা প্রবণ। এরপরে কি হয়, তাকে যদি বলা হয় যে তুমি এত কেন দ্রুত করছো, কি দরকার তোমার এত তাড়াহুড়ো করা, এই যে একটু ভর্ৎসনা করা, একটু বকা দেয়া,
এর ফলে কি হয় যে অ্যাডমনিশন অ্যাগ্রাভেশন 2 নম্বর রুব্রিক চিলড্রেন ইন, এই যে একটু ভর্ৎসনা দেওয়া হলো তাতেই সে কেঁদে দিল বা তার কষ্টটা বেড়ে গেল। এবং 8 নম্বর রুব্রিক উইপিং ইজিলি, সহসা সে কেঁদে ফেলল। এটা আমরা সহসা আমাদের চেম্বারে এইভাবে মেডোকে বাচ্চাকে আমরা দেখতে পারবো। হ্যাঁ, তার দিকে তাকালেই সে সহ্য করতে পারছে না। আমরা সেখানে 6 নম্বর রুব্রিক দেখছি, লুক অ্যাট টু বি ক্যান নট বিয়ার টু বি লুক অ্যাট, তার দিকে তাকানো যাচ্ছে না, তাকালেই সে সহ্য করতে পারছে না। আর তাকে যদি টাচ করা হয় বা স্ট্যাথোস্কোপ দিয়ে তাকে যদি পরীক্ষা করা হয়, সেখানে দেখা যায় যে টাচ টাচড অ্যাভারশন টু চিলড্রেন, টাচ করতে দিচ্ছে না। এগুলো আমরা অবজারভেশনে বাচ্চাদের দেখতে পারি। এবার আসি যে তাকে কোনো কিছু প্রশ্ন করলে যে তোমার নাম কি, সে বলবে আমার নাম কি, অর্থাৎ অ্যানসারিং রিপিটস দ্য কোশ্চেন ফার্স্ট। কারণ কি, এই বাচ্চার মধ্যে রয়েছে ডালনেস, স্থূল বুদ্ধি। এই স্থূল বুদ্ধির জন্যে সে চিন্তা শক্তি তার কম থাকার জন্য যে প্রশ্নটা করা হয়েছে সেটা সঠিকভাবে জবাব দিতে তার সময় লাগছে, কিংবা রিপিট করে তারপরে উত্তর দিচ্ছে। এই জায়গাগুলো আমরা লক্ষ্য করতে পারি আমাদের চেম্বারে মেডোর বাচ্চাদের ক্ষেত্রে। এবার আসি বয়স্কদের ক্ষেত্রে, বয়স্ক মেডোদের ক্ষেত্রে। সেখানে আমরা দেখব যে মেডোর পেশেন্ট যখন আমরা কেস টেকিং করতে যাব, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার নাম কি, তখন নিজের নামটাও সে বলতে পারে না। আমরা সেখানে 1 নম্বর রুব্রিক দেখি, মেমোরি উইকনেস অফ নেমস ওন নেম হিজ, তার নিজের নামটাও সে বলতে পারছে না, ভুলে গেছে। এটা আমাদের নজর কাড়ার বিষয়। এরপরে সে কি বলছিল, বলতে বলতেই ভুলে যাচ্ছে। মেমোরি উইকনেস ফর হোয়াট হি হ্যাজ সেড, কি বলছে ডাক্তার, কি বলছিলাম ভুলে গেছি। এর ফলে কি হয়, তার যে রোগ বর্ণনা করবে সে বর্ণনা করাও তার কাছে খুব কষ্টকর হয়ে পড়ে। সেখানে আমরা রুব্রিক দেখছি 3 নম্বর রুব্রিক, ন্যারেটিং হার সিমটম ডিফিকাল্ট উইথ গ্রেট, তার যে রোগ বর্ণনা করার যে সময় সে সঠিকভাবে বর্ণনা করতে পারছে না। তারপরে আছে যে কথা সে বলছিল সেই সেন্টেন্সটাই সে ফিনিশ করতে পারছে না, শেষ করতে পারছে না। 4 নম্বর রুব্রিকে দেখলাম আমরা স্পিচ ক্যান নট ফিনিশ দ্য সেন্টেন্স, কারণ তার স্থূল বুদ্ধি, তার মেমোরি উইকনেস, এগুলো তাকে সেন্টেন্সটাকে সম্পূর্ণ করার জন্য যে ওয়ার্ডগুলো দরকার সেগুলো সে জোগাতে পারছে না, বিদায় সে সেন্টেন্সগুলোকে শেষ করতে পারছে না। এইভাবে তার চিন্তা করে করে লক্ষণগুলো বলতে গিয়ে তার কষ্টটা বেড়ে যাচ্ছে। থিঙ্কিং কমপ্লেইন্স অ্যাগ্রাভেশন থিঙ্কিং অফ হিজ কমপ্লেইন্স, তার এই যে চিন্তা করে করে বলতে যাচ্ছে তাতে তার রোগ
গুলো বেড়ে যাচ্ছে। এটা আমরা লক্ষ্য করলে পারবো, তার কাছ থেকে পাবো। আর কি, তার রোগ বর্ণনা করার সময় সে কান্না করছে, উইপিং টেলিং সিকনেস when telling of her sickness। তার রোগ বর্ণনা করার সময় সে কান্না করছে, এটা তো আমাদের অবজারভেশনেও আমরা দেখতে পারবো। তাহলে আমরা এতক্ষণ মেডোর কিভাবে আমাদের চেম্বারে পাবো সে ব্যাপারে আমরা দেখলাম। অবজারভেশনে আমাদের মেডোর বাচ্চা এবং বয়স্কদের দেখতে পাচ্ছি। এটা আমাদের খুবই কাজে লাগবে চিনতে বা বুঝতে। এবার আসি মেডোর কিছু জায়গা যেগুলো আমাদের জানা খুবই জরুরি। সেখানে হচ্ছে মেডো হচ্ছে স্থূল বুদ্ধি বা ডালনেস মাইন্ডের এবং অমনোযোগী। যে এরা এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে না বা কোনো কিছু গ্রহণ করতে পারে না। আমরা সেখানে 1 নম্বরের রুব্রিক দেখি, অ্যাবসেন্ট মাইন্ডেড ইন অন প্লেস অ্যান্ড নেভার অ্যাকম্পানিড উইথ হি আন্ডারটেক্স। তো এই অমনোযোগী হওয়ার জন্য এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে না এবং কোনো কিছু সঠিকভাবে গ্রহণ করতে পারে না। এত অমনোযোগী যে স্থির হয়ে কোনো কাজ করবে সে সেটা করতে পারছে না। মা যদি তার ছেলেকে বলে, বাবা এই কাজটা বসে বসে কর না, কিংবা মন দিয়ে পড়, সে মনোযোগী হয়ে সে কাজটা করতে পারবেই না বা মনোযোগী হয়ে পড়তে পারবেই না। বারবার উঠবে, বারবার শোবে বা হাঁটবে ইত্যাদি ভাবে সে সময়টাকে কাটিয়ে দেবে। তার কারণ হচ্ছে তার মধ্যে রয়েছে কনসেন্ট্রেশন ডিফিকাল্ট অ্যাবস্ট্রাক্ট অন সাবজেক্ট, অর্থাৎ নির্দিষ্ট বিষয়ে সে মনোযোগী হতে পারে না। আমরা এখানে 5 নম্বর রুব্রিকে দেখলাম। এরপরে আছে তার মধ্যে একটা অ্যাডভেঞ্চারাস, দুঃসাহসিক বা দুঃসাহসিক অভিযান যাওয়ার একটা মানসিকতা। সে পারবে কি না, পড়বে কি মরবে, কি বিপদ হবে না হবে, সেগুলো না ভেবে এগিয়ে যায়। কারণ হচ্ছে তার স্থূল বুদ্ধির জন্য। এই যে ডেঞ্জার, নো সেন্স অফ ডেঞ্জার, তার বিপদের কথা সে ভাবতেই পারে না। ওই স্থূলতার জন্য, স্থূল বুদ্ধির জন্য এরা এতই দুঃসাহসিক যে এই দুঃসাহসিক হওয়ার জন্য তারা প্রচন্ড আনন্দে উৎফুল্ল থাকতে পছন্দ করে। এই আনন্দ তাকে এমন ভাবে পরিচালিত করে, সেখানে আমরা দেখি যে অ্যামুজমেন্ট নাইট, তার রাত্রে সবাই যখন ঘুমায় ও তখন আমোদ প্রমোদে মেতে থাকতে চায়, হই হুল্লোড় বন্ধু বান্ধব নিয়ে মেতে থাকতে চায়। এখন তো আরো মস্তি করার ভালো জায়গা হয়েছে, পাড়ায় পাড়ায় ক্লাব, মোড়ে মোড়ে বার, সেখানে আড্ডা যেন মেডোর একটা স্বর্গ। তাই তো আমরা দেখতে পাই অ্যামুজমেন্ট নাইট, ডিজায়ার ফর নাইট মেডোকে
একাই পরিচালিত করে। যেখানে রাত্রিরে আমরা সবাই ঘুমাচ্ছি, সেখানে মেডো মস্তিতে আনন্দে সময় কাটাচ্ছে। এই সময় বিছানা তার কাছে যেন প্রচন্ড কষ্টের। আমরা সেখানে দেখি 4 নম্বরে বেড, রিফিউজ টু বেড টু গো দ্য বেড, অর্থাৎ সে রাতে এসে বিছানায় রিফিউজ করে আমোদ প্রমোদে মত্ত হওয়ার জন্য মেডো অ্যামিউজমেন্ট নাইটের জন্য সে বিছানা ছেড়ে এগিয়ে যায়। এই অ্যামিউজমেন্ট নাইট এবং বেড অ্যাভারশন টু, এখানে দুটো জায়গায় মেডো একাই আছে। আমরা দেখলাম যে মেডোর স্থূল বুদ্ধি এবং মেমোরি উইকনেসের জন্য সে সঠিকভাবে বর্ণনা যেমন করতে পারে না, কিন্তু সে চায় বর্ণনাটা করতে। সেখানে আমরা রুব্রিক দেখছি, দেওয়া হয়নি। এক্সপ্রেসিং টু এক্সপ্রেস ওয়ানসেলফ, সে নিজেকে প্রকাশ করতে চায়, মনোযোগী হয়ে বলতে চায়। সেভাবে বাড়ি থেকে ভেবে আসে যে ডাক্তারের কাছে সে সব খুলে বলবে, কিন্তু ওই যে অমনোযোগী হওয়ার জন্য সে ডাক্তারের কাছে কনভারসেশন করতে পারে না। কনভারসেশন ডিফিকাল্ট টু ক্যারি অন। মনে থেকে ইচ্ছে করে ডাক্তারের কাছে সব খুলে বলতে, কিন্তু না, কিছুই মনে পড়ছে না। দেখো বাড়ি গেলে সব মনে পড়বে। এই যে ডাক্তারের কাছে সে কথোপকথন করতে পারছে না, এক্ষেত্রে মেডোই। কনভারসেশন মানে হচ্ছে কারোর সাথে কথোপকথন করা, কেউ প্রশ্ন করলে তার উত্তর দেয়া, বা অন্য ব্যক্তি যখন প্রশ্ন করছে তার উত্তর দেয়া। সে যা ভেবে এসেছিল সেটিকে সে কথোপকথনের মাধ্যমে উত্থাপন করতে সে পারে না। কিছু প্রশ্ন করলে সে বিষয়ে সে মনে করতে পারে না, বিধায় তার রোগ বর্ণনা তার কাছে কষ্ট হয়ে ওঠে। আমরা সেখানে দেখেছি ন্যারেটিং আর সিমটম উইথ গ্রেট ডিফিকাল্ট। আমরা আগের দিন হরিলাল স্যারের একটা বিখ্যাত রূপরিক নিয়ে আলোচনা করেছিলেন অনেকক্ষণ ধরে, আমরা সেটা একটু আলোচনা করি। Cruelty loves makes people and animals apart, অর্থাৎ মেডো রোগী মানুষ ও পশুদের কষ্ট দিতে ভালোবাসে। যেমন অনেক ব্যক্তিকে আমরা দেখে থাকি যারা বাচ্চাদের আদর করে, কিন্তু এরা উল্টে তাদেরকে আদর করার বদলে মুখে এপাশে ওপাশে দুটো চড় মারলো, কিংবা চিমটি কাটলো, কিংবা মুখটা ধরে এমন ভাবে গালটা টিপে দিল বাচ্চাটা কেঁদেই উঠলো। এতে সে আনন্দ পায়, অ্যামুজমেন্ট অর্থাৎ মজা পায় এটাই। তেমনি পশুদেরও গরু ছাগল কুকুর বিড়াল পেলেই হয় লাথি মারবে, না কানটা ধরে এমন ভাবে মোড়াবে, কিংবা রাস্তায় কোনো ডিল ছুড়ে তাদের মারবে তাদের গায়ে।
এটা করার কারণ হচ্ছে তার মধ্যে একটা আবেগ তৈরি হয়। পশু পাখি মানুষকে কষ্ট দিয়ে সে আনন্দ পায়, অর্থাৎ অ্যামুজমেন্ট করে। আমরা সেই বিখ্যাত গল্পটা জানি যে এক গর্তে অল্প জলে কতগুলো ব্যাঙ খেলা করছিল, আর একদল ছেলেরা তাদেরকে ডিল মারছিল, আর তাদের ডিলের আঘাতে ব্যাঙগুলো আহত হয়ে ছটফট করছিল। ওই দেখে ছেলেরা খুব মজা করছিল। এই নিষ্ঠুরতা তাদের আনন্দের আমাদের খোরাক হয়েছিল। এটাই হলো সেই ক্রুয়েলিটি লাভস মেক্স পিপল অ্যান্ড অ্যানিম্যাল সাফার। অনেক সময় আমরা দেখি একটা রুব্রিক ডিলিউশন হিয়ারিং ফুট স্টেপ, অর্থাৎ পেশেন্ট মনে করে সে যেন পদধ্বনি শুনতে পাচ্ছে। কিরকম পদধ্বনি? তার আগে আগে একটা রোগ হয়েছিল কয়েক বছর আগে, সেটি চিকিৎসা করার পরে ভালো হয়েছিল। এখন তার মধ্যে অনুভূতি হচ্ছে সেটি যেন আবার দেখা দিচ্ছে। সে রোগের পদধ্বনি সে যেন শুনতে পাচ্ছে। যে রোগটা ভুগেছিল সেই রোগটা আবার পদধ্বনি সে শুনতে পাচ্ছে। তখন সে ডাক্তারের কাছে শরণাপন্ন হয়, বলে মনে হচ্ছে আবার ডাক্তারবাবু সেইটাই ঘটতে চলেছে, সেই রোগটাই আসতে চলেছে। ডিলিউশন হ্যাপেন্ড, সামথিং হ্যাজ। আগে যে কষ্টকর রোগে ভুগেছিলাম তার কিছু লক্ষণ দেখা দিচ্ছে, আমার এখনই ব্যবস্থা নিতে হবে। এইভাবে মেটোকে আমরা চিনব। এই রুব্রিকের কিছু কিছু ব্যাখ্যা করলাম। এবারে ছোট্ট একটা কেস দিয়ে আজকের আলোচনা শেষ করব। ছোট্ট কেস, ঘটনাটা খুবই সত্যি এবং আমাদের খুব দরকারি। এই ধরনের ঘটনা আমরা পেয়ে থাকি আমাদের চেম্বারে। এক যুবক, এই 26-27 বছর বয়স হবে, জয়েন্ট ফ্যামিলিতে থাকে। তার কষ্টগুলো বর্ণনার সঙ্গে সঙ্গে অন্যমনস্কতা লক্ষ্য করা গেছে। তো কষ্টটা যতটা তার থেকে অন্যমনস্কতা বেশি। তো এই কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে যাওয়ার জন্য তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি ভাবছো, একটু খুলে বললে ভালো হয়। বলছে ডাক্তারবাবু সে কথা বলার না, তবু তো বলতে হবে, নিজেকে আমি আর সামলাতে পারছি না। তো বলে ঠিক আছে বলো। বলছে ডাক্তারবাবু এমন একটা অন্যায় কাজ করেছি, আমার বয়স্ক কাকিমা 40-45 বছর হয়ে গেছে, তার সাথে আমি জোর করে সেক্স করেছি এবং এই সেক্স করার শেষ পরে কাকিমা আমাকে জোরে জোরে মুখে চড় মারে। তারপর থেকে আমার মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলে আসছে। এমন একটা কাজ করেছি যা ক্ষমার অযোগ্য। নিজের কাকিমার সঙ্গে রেপ করেছি। সেখান থেকে তার মধ্যে একটা নরক যন্ত্রণা কাজ করে যাচ্ছে। ঘটনাটা জানাজানি হয়নি, দুপক্ষ কেউই জানায়নি, কিন্তু তার মনের নরক যন্ত্রণা তাকে জ্বলে পুড়ে মেরে ফেলছে। অপরাধ বোধ তাকে কুরে কুরে খাচ্ছে, যা ক্ষমার অযোগ্য। তাকে নরক যন্ত্রণা দিচ্ছে। সেখানে আমরা রুব্রিক পাই, বিখ্যাত রুব্রিক ডিলিউশন হেল।
going to hell because he had committed a unpardonable crime. সে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে বিধায় তাকে নরকে অবস্থান করছে। এমন একটা কাজ করেছে যার জন্য কেউ তাকে ক্ষমা করবে না, সেই রকম মানসিক যন্ত্রণা তাকে নরকে অবস্থান করছে। এই রুব্রিকটা আর ছিল, এখন ভয় হচ্ছে কাকিমা তো গালাগালি দিচ্ছে, তাকে অভিশাপ দিচ্ছে, সেই অভিশাপ কি গায়ে লেগে যাবে না? এই অভিশপ্ত হওয়ার ভয় হচ্ছে ওই অভিশাপ তার জীবনটাকে যেন তছনছ না করে দিয়ে যায়। সেখানে আমরা রুগী দেখছি ফিয়ার ডামেন্ট অফ বিং। সে ভয় পাচ্ছে অভিশপ্ত হওয়ার ভয়। এই ফিলিং এর উপরে তাকে মেডিনাম দেওয়া হয় এবং তার কষ্টটা কমে যায় এবং মানসিক যন্ত্রণা কমে যায়। এই হচ্ছে আজকে আমার মিডোর ছোট্ট একটা ক্লাস। আশা রাখি আপনাদের উপকার হলে আমার কষ্টটা সার্থক হবে। সবাইকে আবার শুভ অপরাহ্ন জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।